এরপর আমরা কিছু এক্সেলের ফাংশন সম্পর্কে জানব। প্রথমে আসছি আমরা রাউন্ড ফাংশনের ক্ষেত্রে। রাউন্ড একটি ম্যাথমেটিক্যাল ফাংশন। এটা সাধারণত আমরা যখন কোনো ডেসিমেল সংখ্যাকে বা দশমিক সংখ্যাকে আসন্ন মানে প্রকাশ করার জন্য ব্যবহার করি। রাউন্ড ফাংশনের অনেকগুলো ভ্যারাইটি, অনেকগুলো টাইপস আছে রাউন্ড ফাংশনের অ্যাকচুয়ালি। তো সে রাউন্ড ফাংশনের টাইপসগুলো প্রথমে আমরা একটা উদাহরণ সাহায্যে বোঝার চেষ্টা করি যে রাউন্ড ফাংশন কীভাবে কাজ করে। তো রাউন্ড ফাংশন হলো, আমরা প্রথমেই লিখব ইকুয়াল টু রাউন্ড। আমরা প্রথমে রাউন্ড ফাংশন দিয়ে যখন ব্র্যাকেট দেব, যে এটা এই যে নিচের যে লেখাটা এসছে রাউন্ড ব্র্যাকেটের মধ্যে নাম্বার কমা নাম্বার ডিজিট, এটা হলো রাউন্ড ফাংশনের ফরম্যাট। তো রাউন্ড ফাংশনের ফরম্যাটে কি দেখা যাচ্ছে যে একটা নাম্বার লাগবে এবং নাম্বার ডিজিট, অর্থাৎ আমরা দশমিক বিন্দুর পরে অঙ্কের পর আমরা আসন্ন মানে প্রকাশ করতে চাচ্ছি সেই সংখ্যাটা এখানে দিতে হবে। আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি যে আমরা যদি লিখি যে 3.15, লিখি, ব্র্যাকেট শেষ করে এন্টার করি, তাহলে দেখতে পাবো 3.2, অর্থাৎ এখানে যেটা এসছে যে দশমিক বিন্দুর পরে এক অঙ্কের পরে, মানে এখানে যেহেতু আমরা 1 দিয়েছি, তো দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক থাকবে। এবার সেই একটি অঙ্ক কিভাবে আসবে, যে 2 নম্বর ঘরে যদি 5 থাকে বা 5-এর বেশি থাকে তাহলে এখানে আসন্ন মানে আসবে 2, যদি 5-এর কম থাকতো তাহলে যদি 1 আমরা আসন্ন মানে প্রকাশ করতাম তাহলে আসতো 3.1। তা আমরা এটা দেখি এখানে ইকুয়াল টু রাউন্ড। আমরা আগেরটাতে কি করেছিলাম, 3.14 করছি, 5-এর পরিবর্তে 4,1, ব্র্যাকেট শেষ এন্টার করলাম, তাহলে 3.1 এসছে। তাহলে রাউন্ড অফ ফাংশনের এটাই হলো কাজ, যে আমরা যে দশমিকের পরে যত ঘর, দশমিকের পরে কত ঘর এখানে বলে দিচ্ছি আমরা, এই যে নাম্বার যেটা 1 দিচ্ছি বা 2 দিচ্ছি, তাহলে এখানে দশমিকের পরে যদি 1 দিই তাহলে বুঝতে হবে যে দশমিকের পরে 1 ঘর নেব। যদি দশমিকের পরে 2 দিই তাহলে দশমিকের পরে 2 ঘরে আসন্ন মানে প্রকাশ হবে। তো আসন্ন মানে প্রকাশের যে নিয়মটা হলো যে যত নম্বর ঘরে আমরা আসন্ন মানে প্রকাশ করতে যাচ্ছি তার পরের অঙ্কটা যদি 5 বা 5-এর বেশি থাকে তাহলে ওখানে একটা ইনক্রিজ হবে, একটা নাম্বার ইনক্রিজ হবে। 5-এর থেকে কম থাকলে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাই থাকবে। তো আমরা আরও একটা উদাহরণে আসছি। তো ইকুয়াল টু রাউন্ড আমরা দিচ্ছি 17.456,7। সাপোজ আমরা 2 নম্বর ঘরে রাউন্ড অফ করতে চাচ্ছি, তাহলে কমা দিয়ে 2, তাহলে এটাতে কি দেখা যাচ্ছে যে 2 নম্বর ঘর অর্থাৎ 4-5-এর পরে আমরা আর দশমিকের পরে আর সংখ্যা চাচ্ছি না, এই 2 নম্বর ডেসিমেল ঘরেই আমরা আসন্ন মানে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে আমরা চেক করব 5-এর পরের ঘরটাতে কি আছে, পরের ঘরে আছে 6, অর্থাৎ 5-এর বেশি। তাহলে আসন্ন মানে প্রকাশ করলে কি আসবে, 17.46। তাহলে এখানে এন্টার করলাম, 17.46 এলো। তো আমি যদি এই একই সংখ্যাটাতে আবার লিখি ইকুয়াল টু রাউন্ড, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিলাম, নাম্বারটা দিলাম, নাম্বারটা আগেরটাতে কি ছিল 17.4567 মোস্টলি এটা ছিল। তো আমরা এখানে 467-এর পরিবর্তে আমি এখানে 47 করছি, ব্র্যাকেট শেষ করছি, ব্র্যাকেট শেষ। তাহলে এখানে কি যে এখানে এখনও একটা আছে পয়েন্ট 2 নম্বর ঘরে আমরা, তো আমাদের দুটো যে রাউন্ডের পরে কি আসছে, প্রথমে আসছে নাম্বার, তারপরে নাম্বার ডিজিট, কত নম্বর ঘরে আমরা রাউন্ড অফ করতে চাচ্ছি। তো এখানে 2 নম্বর ঘরে রাউন্ড অফ করতে যাচ্ছি, 2 নম্বর ঘরে অর্থাৎ 5-এর ঘরে রাউন্ড অফ করতে যাচ্ছি। তাহলে এখানে যখন রাউন্ড অফ করব আমরা দেখব এর পরের ঘর অর্থাৎ 2-এর ঘরের পরের ঘর অর্থাৎ 3-এর ঘর, দশমিকের পরে 3 নম্বর স্থানে আছে 4, অর্থাৎ 5-এর থেকে কম, অর্থাৎ তাহলে এখানে কোনো নাম্বারটা বাড়বে না। আগেরটা যেমন 4-6 হয়ে গিয়েছিল, এটাতে 4-5ই থাকবে। 4-6 কেন হয়েছিল না, পরের যে এটাতে এর পরের স্থানে 5-এর পরে এখানে ছিল 6, সেই জন্য এটা 6 হয়ে গিয়েছিল। যেহেতু এখানে 4 আছে, 5-এর থেকে কম, সুতরাং এখানে আসবে কি 4-5ই আসবে। এন্টার করলাম 17.45। এটা হলো রাউন্ড ফাংশনের কাজ। তো
এর আরও একটা ব্যাপার আছে যে আমি যদি নাম্বার ডিজিটে পূর্ণ সংখ্যার পরিবর্তে শূন্য দিই তাহলে কি আসবে। তো আমি দেখলাম যে ইকুয়াল টু রাউন্ড আমি দিলাম 3.7 কমা 0 ফার্স্ট ব্র্যাকেট 0 অর্থাৎ দশমিকের পরে আমি কোনো সংখ্যা চাচ্ছি না, পূর্ণ সংখ্যাতে আসন্ন করতে চাচ্ছি। 0 অর্থাৎ দশমিকের পরে কোনো অঙ্ক থাকবে না, সেজন্য দশমিকের পরে এখানে 2 দিয়েছিলাম অর্থাৎ দশমিকের পরে 2 ঘর থাকবে। যেখানে 3 দেবো দশমিকের পরে 3 ঘর থাকবে। এখানে 0 দিচ্ছি অর্থাৎ দশমিকের পরে কোনো ঘর থাকবে না। তাহলে এখানে যদি আসন্ন মানে প্রকাশ করা হয় 3.7 সমান কত আসন্ন মান হবে 4। একই রকম ইকুয়াল টু রাউন্ড আমি যদি দিই 3.5 অর্থাৎ 5-এর থেকে কম যদি দিই কমা দিয়ে 0 করি তাহলে রাউন্ড অফ করলে কত আসবে 3। তাহলে এটা হলো বেসিক পার্থক্য, যেটা যে আমি এখানে রাউন্ড অফ করছি 5-এর দশমিকের পরে 5-এর থেকে 5 বা 5-এর থেকে বেশি আছে তাহলে এই সংখ্যাটাকে আসন্ন মানে প্রকাশ করলে দাঁড়ায় 4। আর এখানের ক্ষেত্রে 3.4 আছে অর্থাৎ দশমিকের পরে 5-এর থেকে কম আছে, পূর্ণ সংখ্যায় রাউন্ড অফ করলে আসবে 3। তো এটা হলো। তা এখানে আমরা ইউজ করছিলাম নাম্বার ডিজিটে পূর্ণ সংখ্যা ইউজ করছিলাম, মানে 2, 1, 2 এসব ইউজ করলাম। এটাতে ইউজ করলাম 0। যদি মাইনাস ইউজ করি তাহলে কি হতে পারে, যদি মাইনাস ইউজ করি তাহলে আসবে ইকুয়াল টু রাউন্ড একটা উদাহরণ দিচ্ছি 8.5 কমা দিয়ে দিলাম -1। তাহলে আমরা কি পাবো যে 8.5-এর -1-এ রাউন্ড অফ করলে দাঁড়াবে যে এর পরের যে নাম্বার আসছে। আমি এখানে আরেকটা উদাহরণ ইউজ করছি ইকুয়াল টু রাউন্ড 11.5 কমা -1 10 equal to around 15.5 comma -1 20 যদি 15 করি ইকুয়াল টু রাউন্ড 15 অনলি কমা -1 20 14.9 equal to round 14.9 comma -1 10। অর্থাৎ কি হলো -1-এ 10-এর ঘরে রাউন্ড অফ হবে, পূর্ণ সংখ্যার 10-এর ঘর, যে 10, 20, 30 এভাবে রাউন্ড অফ হবে। আমি যদি 15 পর্যন্ত রাউন্ড অফ করলে 10 আসবে, আর 15-র পরে যদি আমি রাউন্ড অফ করি তাহলে 20 আসবে। তাহলে এটা হলো এর উদাহরণ যে আমরা যে 8-এর পরে রাউন্ড অফ করলে 10 -1 দিয়ে রাউন্ড অফ করলে 10 আসবে। যদি 15.5 অর্থাৎ 15-র পরে রাউন্ড অফ করি 20 আসবে। যদি 15-র নিচে রাউন্ড অফ করি তাহলে আবার 10 আসবে। অর্থাৎ 10-এর ঘরে বা 20-র ঘরে রাউন্ড অফ হচ্ছে -1-এর। এটাই হলো কাজ নাম্বার ডিজিটের ক্ষেত্রে। তাহলে এটা গেল রাউন্ড ফাংশন। আচ্ছা, এরপরে আমরা আসছি কাউন্ট ফাংশানে। কাউন্ট ফাংশন হলো এমন একটা ফাংশন যে কাউন্ট করে, কাউন্ট অর্থাৎ গণনা করবে। কি গণনা করবে, যে কতগুলো নিউমেরিক নাম্বার আছে, নিউমেরিক নাম্বারগুলোকে কাউন্ট করে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি যে এখানে একটা ডেটা রেঞ্জ আছে যেখানে 5 আছে, একটা ডেট আছে, একটা নাম আছে, আবার একটা নাম্বার আছে, আবার একটা নাম আছে। তাহলে নাম্বার কটা আছে এখানে 2টো। তাহলে এই কাজটাই কাউন্ট করে। যখন আমরা অনেক হিউজ ডেটা থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি তাই আমি কাউন্ট করে দিচ্ছি যে 2টো নাম্বার আছে, কিন্তু যখন হিউজ ডেটা থাকবে তখন সেখান থেকে সেই ডেটা রেঞ্জ থেকে আমি কতগুলো নাম্বার আছে বের করতে চাইবো, তখন তার জন্য আসবে ইকুয়াল টু কাউন্ট, ব্র্যাকেটের মধ্যে ডেটা রেঞ্জটা দিতে হবে, কাউন্ট নয় কাউন্ট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডেটা রেঞ্জ, ভ্যালু 1ও দিতে পারি বা ডেটা রেঞ্জ দিতে পারি। এখানে ডেটা রেঞ্জ দিচ্ছি, ডেটা রেঞ্জ 5-এর অ্যাড্রেস হলো C5:,
C9 ব্র্যাকেট শেষ, এন্টার করলাম। যে এখানে এটাও নাম্বার হিসাবে নিয়ে নিয়েছে। তো কাউন্ট ফাংশানে আমরা এখানে তিনটা নাম্বার কেন পাচ্ছি, যেহেতু এখানে দুটো নাম্বার আছে 5 এবং 7, তো এখানে ডেটকেও নাম্বার হিসাবে কাউন্ট করা হয়। কাউন্ট ফাংশনের মধ্যে ডেটও একটা নাম্বার হিসাবে কাউন্ট করা হয়। তাহলে কাউন্ট ফাংশন। এরপরে আসি আমরা কাউন্ট ইফ ফাংশন। কাউন্ট ইফ কি কাজ করছে, যে কাউন্ট ইফ কী কাজ করবে, যে কাউন্ট ইফ এর সাহায্যে ইফ অর্থাৎ একটা কন্ডিশন আমি ইউজ করতে পারবো, যে কাউন্ট করব সেগুলোকেই যেগুলো আমার কন্ডিশনকে স্যাটিসফাই করবে, যেগুলো আমার কন্ডিশনের মধ্যে পড়বে আমরা সেগুলোকেই কাউন্ট করব, যে সেগুলো কটা আছে। যেমন একটা উদাহরণ দেখাচ্ছি, ইকুয়াল টু, আমি একটা এখানে ডেটা রেঞ্জ আছে সিডি থেকে পেন ড্রাইভ পর্যন্ত, এই যে ডেটা রেঞ্জ আছে, তো ইকুয়াল টু কাউন্ট ইফ এবারে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, যে রেঞ্জ সেল রেঞ্জটা দিব। সেল রেঞ্জ এই সিডির অ্যাড্রেস হচ্ছে F5 কোলন, পেন ড্রাইভের ডেটা সেল অ্যাড্রেস হচ্ছে F11, পেন ড্রাইভের অ্যাড্রেস হলো F11। তো এখানে কমা দিলাম। আর আমি কি কাউন্ট করব, যে কতগুলো সিডি লেখা আছে, তো এখানে ডবল কোটের মধ্যে লিখে দেবো সিডি, ডবল কোটের মধ্যে সিডি, ফার্স্ট ব্র্যাকেট শেষ। তো এটা হলো ক্রাইটেরিয়া, যেখানে সিডি পাবে সেইগুলোকে কাউন্ট করবে। এন্টার করলাম। তো তিনটা সিডি আছে, তিনটা সিডি কোথায়, এই 1, এখানে 2, এখানে 3, সিডি লেখাটা যতবার থাকবে ততবার এটাকে কাউন্ট করবে। তো এইটা হলো কাউন্ট ইফ ফাংশন। আমি আরও এখানে একটা ডেটা রেঞ্জ দেখাচ্ছি, যে সাপোজ আমি করতে চাচ্ছি যে 70 বা 75 উপরে কতজন পেয়েছে। তো এটাকে আমি যদি কাউন্ট করতে চাই, তাহলে এখানে লিখব ইকুয়াল টু কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট, আমি সেল রেঞ্জটা দেবো। সেল রেঞ্জ 66 এর সেল অ্যাড্রেস হলো F13, দেবো F13 কোলন, 88 এর সেল অ্যাড্রেস হলো F23, কমা ক্রাইটেরিয়া দেবো, ডবল কোডের মধ্যে ক্রাইটেরিয়াটা দেবো গ্রেটার দেন ইকুয়াল টু 75। আমি দিলাম যে 75-এর উপরে, ডবল কোড শেষ, ব্র্যাকেট শেষ। এটা হলো ক্রাইটেরিয়া। তাহলে আমরা কি ক্রাইটেরিয়া দিচ্ছি, যে এই সেল রেঞ্জের মধ্যে F13 থেকে F23 এই সেল রেঞ্জের মধ্যে 75 বা 75-এর বেশি কতজন পেয়েছে। তো এটা এন্টার করলাম। এখানে আমি পাচ্ছি যে 3 জন। আমি এখানে চেক করতে 90 একটা আছে, 78 একটা আছে, আর হচ্ছে 88, এই তিনটা হচ্ছে 75-এর উপরে পেয়েছে। তো এটা হলো কাউন্টিভ ফাংশনের কাজ। তো কাউন্টের সঙ্গে কাউন্টিভের কী পার্থক্য, কাউন্টের ক্ষেত্রে আমি কোনো ডেটা রেঞ্জের মধ্যে কতগুলো নাম্বার আছে ইনক্লুডিং ডেট, সেই সংখ্যাটা আমরা পাবো। আর কাউন্ট ইফের মধ্যে আমি কোনো পার্টিকুলার কন্ডিশনের রেসপেক্টে আমি গণনা করব যে কতগুলো ওই কন্ডিশন স্যাটিসফাই করছে এরকম ডেটা সেল রেঞ্জে আছে। তো এটা হলো কাউন্ট ইফ ফাংশন। আচ্ছা, এরপরে আসছি ইফ ফাংশন। ইফ ফাংশনটা আমরা সবাই প্রচুর ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে। ইফ ফাংশনটা খুবই প্রয়োজনীয়। যে আমি একটা ইফের সাধারণ ভ্যালু দেখাচ্ছি, যে আমি যদি যে কোনো ছাত্র পাস অথবা ফেল হয়েছে কিনা আমি এরকম যদি দেখতে চাই, সাপোজ আমি এখানে একটা নাম্বার দিচ্ছি, যে আমি 40 নাম্বার দিচ্ছি একটা, আর একটা দিচ্ছি 23। তো আমি চেক করব যে 40 নাম্বারটা পাস না ফেল কোনো একটা এর সাহায্যে। তো এটা ইফ ফাংশনের সাহায্যে কী করব, ইফের যে কন্ডিশনটা সিনটেক্সটা যেটা হয়, ইকুয়াল টু ইফ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব কোনো একটা লজিক্যাল টেস্ট দেবো। লজিক্যাল টেস্টকে যে এই 40 সেল অ্যাড্রেস কত, I17। তো I17 গ্রেটার দেন 34, পাস মার্কসটা আমি দিলাম 34। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি প্রিন্ট হবে, যদি ফলস হয় তাহলে কি প্রিন্ট হবে। প্রথমে ভ্যালু ইফ ট্রুতে আমি এখানে লিখলাম পাস, কন্ডিশন ট্রু হলে পাস। আর ভ্যালু ইফ
যদি ফলস হয় কন্ডিশনটা, তাহলে আমরা এখানে কি আউটপুট চাইবো, ফেল। দুটো কন্ডিশন দিলাম, ব্র্যাকেট শেষ করলাম। তাহলে এটাই এর সিনটেক্স। এন্টার করলাম যে এটা পাস হলো, কারণ 30 আমি যে কন্ডিশনটা ব্যবহার করেছি যে i17 অ্যাড্রেসে যে ডেটাটা আছে সেটা হলো 40, সেটা গ্রেটার দেন 34, i7 গ্রেটার দেন 34, দ্যাটস দ্য কন্ডিশন। অ্যান্ড কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি প্রিন্ট হবে, পাস হবে। যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এখানে কন্ডিশনটা i7-এ আছে 40 গ্রেটার দেন 34, তাহলে কন্ডিশনটা ট্রু, সেজন্য এখানে এসছে পাস। আমি এটাকে অটো কপি করলাম পরের সেলে, এখানে দেখলাম ফেল, কারণ এখানের ক্ষেত্রে সেল অ্যাড্রেসটা i18 হয়ে গেছে। তো i18 গ্রেটার দেন 34, তো নো হলো, মানে কন্ডিশনটা ফলস হলো। ফলস হলে ফার্স্ট পার্ট মানে পাস অংশটা প্রিন্ট হবে না, ফেল অংশটা প্রিন্ট হবে। তো এটা গেল ইফ স্টেটমেন্ট। তো একই রকম এটা হলো দুটো কন্ডিশনের ক্ষেত্রে। আমি এটা একটা সিম্পল ইফ এলস স্টেটমেন্ট। আমি যদি খুব বড় করতে চাই, যেমন অনেকগুলো কন্ডিশন যদি থাকে, নেস্টেড ইফ মানে কন্ডিশনের মধ্যে কন্ডিশন যদি থাকে, তখন কিভাবে করতে হবে সেটা আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা সাধারণত বিভিন্ন নাম্বারসের ক্ষেত্রে, যেমন স্টুডেন্টস মার্কসের ক্ষেত্রে আমি বলি যে যদি আমরা গ্রেড দিতে চাই, এখন গ্রেডিং সিস্টেমটা আসছে যে আমি গ্রেড দিতে চাচ্ছি, যে যারা 80-র উপরে পেয়েছে তারা এ গ্রেড, যারা 60 থেকে 80-র মধ্যে পেয়েছে তারা হলো বি, বা 40 থেকে 60-র মধ্যে যারা পেয়েছে তারা সি, এবং 40-র নিচে যারা পেয়েছে তারা ডি। যদি আমরা এরকম একটা কন্ডিশন ইফ স্টেটমেন্ট করতে চাই যেটা কাজ করবে, তো আমি কি বললাম যে আমি অনেকগুলো মাইলস্টোন করে দিলাম যে 80-র উপরে হলে আমরা লিখব এ, যদি 60 to 80 হয়, 60 to 80 হলে তারা লিখব বি গ্রেড। আমি একটুকে, এটা হচ্ছে এ, এটা হলো বি, বি। আমি আবার যদি লিখি যে 40 to 60, তাহলে আমরা লিখবো এখানে সি, আর লেস দেন 40 হলে আমি লিখব ডি গ্রেড। তো আমি এই গ্রেডিং সিস্টেমটা করতে চাচ্ছি, এই গ্রেডিং সিস্টেমটা এখানে এই ইফ স্টেটমেন্টের সাহায্যে করতে চাচ্ছি, যে আমি নাম্বারগুলোকে চেক করব এবং সেইটা ইফ স্টেটমেন্টের সাহায্যে কীভাবে হবে। তো আমি এখানে যেটা দেখাচ্ছি, দেখো যে ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট দিলাম, প্রথমেই আসবে লজিক্যাল টেস্ট। আমি প্রথম লজিক্যাল টেস্ট লাগাবো যে ওই অ্যাড্রেসটা, সেল অ্যাড্রেসটা, প্রথম সেল অ্যাড্রেস এটা হচ্ছে 66-এর সেল অ্যাড্রেস, যে নাম্বারটাকে আমি টেস্ট করব i5। তা আমি এখানে লিখলাম i5 লজিক্যাল টেস্টে গ্রেটার দেন 80, বা গ্রেটার দেন, শুধু গ্রেটার দেনই দিচ্ছি, গ্রেটার দেন 80, কমা দিলাম, ভ্যালু ইফ ট্রু। যদি ট্রু হয় তাহলে কি হবে না, আমি এখানে এ লিখবো, তাহলে ডবল কোটের মধ্যে আমি লিখে দিচ্ছি এ, ভ্যালু ইফ ট্রু হয়ে গেল। তো এরপরে আসবে ভ্যালু ইফ ফলস, মানে যদি 80-র উপরে হয় তাহলে, যদি ট্রু হয় তাহলে তো এ হয়েই গেল। যদি ফলস হয় তাহলে 80-র নিচে যদি হয় তাহলে কতগুলো হতে পারে, 60 থেকে 80-র মধ্যেও হতে পারে, সে 40 থেকে 60-এর মধ্যেও হতে পারে, বা 40-এর নিচেও হতে পারে। তাহলে ওখানে কন্ডিশন আসছে, তাহলে এই ফলস অংশে আমি আবার কন্ডিশন লাগাবো যে কমা দিয়ে, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে দেবো যে আবার একটা i5 গ্রেটার দেন 60, তাহলে কমা দিয়ে, যদি 60-এর উপরে হয় তাহলে আমি কমা দিয়ে লিখে দিলাম যে ওখানে কি হবে, যে ডবল কোটের মধ্যে লিখব বি তো হয়েই গেল। যদি 60-এর উপরে না হয়, গ্রেটার দেন 60 না হয়, তাহলে কি আসবে, গ্রেটার লেস দেন 60 হতে পারে, আবার লেস দেন 40 হতে পারে। তার মানে কি ওখানে আবার একটা কন্ডিশন আসছে, তখন আবার আমি এখানে কমা দিয়ে লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেব i5 গ্রেটার দেন 40, তখন কমা দিয়ে লিখব যে 40-র উপরে পেলে কি হচ্ছে, ডবল কোটের মধ্যে লিখব সি, আর কমা দিয়ে, তাহলে 40-র নিচে যদি হয়, আর তো কোনো কেস নেই, আমাদের 4টেই কেস ধরা আছে, তাহলে ডবল কোটের মধ্যে এখানে লিখে দেবো ডবল কোটের মধ্যে ডি।
ফার্স্ট ব্র্যাকেট শেষ, একটা ফার্স্ট ব্র্যাকেট শেষ হলো, তারপরে 2 নম্বর ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপরে 3 নম্বর ফার্স্ট ব্র্যাকেট শেষ। তাহলে কি হলো যে এখানে যেটা করলাম, যদি 80 থেকে বেশি হয় তাহলে তো এ হবেই, যদি 80 থেকে কম হয় সেটা 60-এর থেকেও বেশি হতে পারে, 40-এর থেকেও বেশি হতে পারে, 40-এর নিচে হতে পারে, 3টা কন্ডিশন। সেই জন্য এই যে এখানে একটা কন্ডিশন, এখানে একটা কন্ডিশন, আর এইটা আর একটা কন্ডিশন। তাহলে এখানে হলো 60-এর থেকে যদি বেশি হয় তাহলে তো বি হবেই, যদি 60-এর থেকে কম হয় তখন আবার 40-এর উপরে না নিচে এটাকে চেক করতে হবে। সেই জন্য আবার ইফ দিয়ে I5 > 40, তাহলে এখানে লিখলাম সি, আর এটা হলো ডি। আমি এখানে এন্টার করলাম, এখানে পেলাম বি। বি অর্থাৎ 60 থেকে 80-র মধ্যে। এই 66টা শুধু চেক হয়েছে 60 থেকে 80-র মধ্যে। এবার আমি এটাকে, এই সূত্রটাকে অটো কপি করলাম সমস্ত সেলগুলোতে, সমস্ত সেলগুলোতে পেয়ে গেলাম। এই যে 90 হলো এ, মানে 80-র উপরে, 80-র উপরে হলো এ, 78 হচ্ছে 80-র নিচে, 60 থেকে 80-র মধ্যে, তাহলে এখানে আসবে 78-এ আসবে বি, 55 হচ্ছে 60-এর নিচে মানে সি। এটা সবগুলোতে ইফ স্টেটমেন্টটা আমি পেয়ে যাব। তাহলে এইটা হলো এই যে এইটা হলো ফাংশন। এই ফাংশনটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যেটা যথেষ্ট বড় দেখাচ্ছে কিন্তু খুবই সহজ, একটু বুঝে নিতে হবে তাহলেই সহজ হবে।